দর্শক, রিমালের আরো খবর জানতে এবার চলে যাব ভোলায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় এরই মধ্যে শুরু হয়েছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। ভেসে গেছে ৩০ থেকে ৩৫টি গ্রাম। সরেজমিনে কি চিত্র দেখছেন? জুই যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড়ে যে অবস্থা, বলা যায় যে আজকে দিনভর কিন্তু এই যে মানে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে তাণ্ডব সেটি কিন্তু চলছে এবং সন্ধ্যা নাগাদ যেন এটি আরো ভয়াল রূপ ধারণ করেছে এবং উপকূলের মানুষ এতে করে অনেকটাই আতঙ্কিত এবং উপকূলের বাসিন্দারা বলছিলেন যে বিগত সময়ে যে উপকূলের উপর দিয়ে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন এবং আমপান সহ যে সমস্ত ঝড় হয়েছে সেই ঝড়গুলোর যে স্থায়িত্ব সেটি ছিল অনেকটা কম, কিন্তু এই ঝড়ের যে স্থায়িত্ব সেটি নিয়ে উপকূলের বাসিন্দাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। তারা শুরুতে ঝড়ের যে প্রভাব সম্পর্কে তাদের অনেকটাই অজানা ছিল, কিন্তু যখন বেলা বাড়তে শুরু করে ঠিক তখন এই যে ঝড়ের তীব্রতা বেড়ে যায়, বাতাসের তীব্রতা বেড়ে যায় এবং একই সাথে আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেটি ছিল 59 সেন্টিমিটার এবং এটি কিন্তু এ মৌসুমে সর্বোচ্চ ঝড় এবং যে কারণে উপকূলবর্তী যে সমস্ত দ্বীপচর রয়েছে, ঢালচর, পুকরি মুকরি সহ যে সমস্ত দ্বীপচর রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং বেড়িবাঁধের বাইরে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। তো সে সমস্ত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এখন রাত অবধিও কিন্তু আমরা দেখেছি যারা স্বেচ্ছাসেবী রয়েছে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য, তারা কিন্তু এখনো সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে এবং তারা প্রচারণা করছে যতক্ষণ পর্যন্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা যায় সেই চেষ্টাটি কিন্তু তারা চলছে। এবং ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাকে বলেছেন যে ভোলার মূল ভূখণ্ডের বাইরের প্রায় 60,000 মানুষকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আনতে সক্ষম হয়েছেন এবং একই সাথে প্রায় 15,000 গবাদি পশুও কিন্তু তারা মুজিব কিল্লায় এনেছেন এবং তারা বলছেন যে এই রাত যত বাড়বে ততই তাদের যে প্রচেষ্টা মানুষদেরকে আনানোর আশ্রয় কেন্দ্রে আনার সেই প্রচেষ্টা কিন্তু চলবে। কিন্তু এখন রাত যত গভীর হচ্ছে এবং ঝড়ের তীব্রতা কিন্তু ততই বাড়ছে, বাতাসের গতিবেগ বাড়ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু একইভাবে ছড়িয়ে পড়ছে, এমনটি কিন্তু আমরা উপকূল ঘুরে দেখেছি। এবং জেলা প্রশাসক বলছিলেন তাদের যে 3টি ধাপের যে প্রস্তুতি ছিল ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায়, সেই প্রস্তুতির অংশ হিসাবে এখন কিন্তু দ্বিতীয় ধাপের যে প্রস্তুতি সেটি চলছে। প্রথম ধাপের যে প্রস্তুতি ছিল তাদের প্রস্তুতি নেওয়ার ঘূর্ণিঝড় মোকাবেলায়, এখন চলছে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যে প্রস্তুতি সেই কার্যক্রম কিন্তু চলছে এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে তাদের যে 335 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে তারা দাবি করছে। তবে আমরা খোঁজ নিয়েছি উপকূলের বিভিন্ন প্রান্তে, উপকূলের বাসিন্দারা কিন্তু এই বেড়িবাঁধ নিয়ে অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন, কেননা বেড়িবাঁধের প্রায় 10 থেকে 20 কিলোমিটার অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এটি মধ্যরাত্র থেকে ভোররাতের মধ্যে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, তো সেই হিসেবে দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে জোয়ারটি চলে আসবে রাত 3টার দিকে। তো সেক্ষেত্রে যদি ঝড়ের তীব্রতাটাও যদি বেড়ে যায় সেক্ষেত্রে আবারও কিন্তু উপকূলে যে সমস্ত দ্বীপচর রয়েছে, নির্মাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং রাত বাড়ার সাথে সাথে এই আতঙ্ক কিন্তু বেড়ে যাচ্ছে। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে উপকূলে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বরগুনার। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটে এসেছে আশ্রয় কেন্দ্রে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। মুসা, উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন? আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র জানতে চাই আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনার পৌর এলাকায়। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখেছি এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। এবং আমরা সকালে যে বিষখালী এবং পায়রা এবং বলেশ্বর 3টি নদীর আমরা চিত্র দেখেছি, ভয়াবহ চিত্র ছিল। সেখানে জ্বরের উচ্চতা ছিল কিন্তু স্বাভাবিক বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হয়েছে এবং এই স্বাভাবিক সময় কিন্তু এই রকম পানির প্রবাহ
কিন্তু এই এলাকার মানুষ দেখেনি, কিন্তু এই যে ঝড়ের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই বেশ অধিক উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। এবং আমরা বিভিন্ন বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো খোঁজ করেছি এবং ঘুরে ঘুরে দেখেছি যে এলাকাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু দুর্বল যে বেড়িবাঁধের জায়গাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ছুটে যেতেও আমরা দেখেছি। এবং আমরা আশ্রয় প্রকল্পগুলো আমরা ঘুরেছি এবং যে সাইক্লোন শেল্টার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খোঁজ নিয়েছি এবং প্রথম সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত সাইক্লোন শেল্টারে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার প্রচার প্রচারণা চালানো হলেও কিন্তু তারা কিন্তু সেই আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু সন্ধ্যার পর থেকে যখন এই ঘূর্ণিঝড়ের রৌদ্র রূপ যখন এই উপকূল বালিশে যখন দেখা শুরু করলো তখন কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো যাওয়া শুরু করছে। কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে যে বিষয়টা দেখেছি, আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু অন্ধকার, এখানে কিন্তু একটি বড় সমস্যা তৈরি হয়েছে এবং যে কারণে কিন্তু নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভুগছেন। এবং আমরা মেডিকেল টিমের সাথে কথা বলেছি, তারা প্রস্তুত রয়েছেন রাতে ঘূর্ণিঝড়ের আঘাত হানলে কোনো ধরনের ঘটনা ঘটলে কিন্তু মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এই সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বেড়িবাঁধের যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। সেজন্য 800-রও বেশি জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।